তুমি সন্ধ্যার মেঘমালা, তুমি আমার সাধের সাধনা। মম শূন্য গগন বিহারী, আমি আপন মনের মাধুরী মিশায়ে তোমারই করেছি রচনা। তুমি আমারই, মম অসীম গগন বিহারী। শ্রীকান্ত আচার্যের কণ্ঠে প্রিয় একটা রবীন্দ্রসঙ্গীত শুনতে শুনতে সিটে হেলান দিয়ে দু চোখ বুজে হালকা ঝিমোচ্ছে ইলোরা। পরপর দুবার মনে হলো তার কানের কাছে কেউ কথা বলছে, পুরুষালী কণ্ঠে কেউ হয়তো কাউকে ডাকছে। পরক্ষণে মনে হলো লোকটা হয়তো তাকেই ডাকছে, কিন্তু এই মুহূর্তে তার চোখ খুলতে ইচ্ছে করছে না। ঘুম ঘুম চোখে প্রিয় গানের সুর কানে এলে নিজস্ব একটা জগৎ সৃষ্টি হয়, যেখানে গানের তালে তালে নানান রকম কল্পনা সাজানো হয়। ইলোরার এখন সেই জগৎটা থেকে বের হওয়ার একদম ইচ্ছে নেই, কিন্তু লোকটা তো দমে যাওয়ার পাত্র নয়, তখন থেকে ডেকেই যাচ্ছে। এক মেয়ের কাঁচা ঘুম এভাবে ভাঙার মানে কি? আশ্চর্য, লোকটার মাথায় কি একটু বুদ্ধিশুদ্ধি নেই নাকি? এবার ইলোরার মেজাজ খারাপ হয়ে গেল। সে চোখ বন্ধ অবস্থাতেই কান থেকে ইয়ারফোন খুলে কিছুটা নড়ে চড়ে বসতেই পাশ থেকে লোকটা আবার ডেকে উঠল, হ্যালো মিস, শুনছেন? ইলোরা এবার চরম বিরক্তি নিয়ে মুখ দিয়ে সূচক শব্দ করল। মুখ ফুলিয়ে দম নিয়ে অনিচ্ছা সত্ত্বেও হুট করে চোখ খুলল। কিছু কড়া কথা বলার জন্য মুখ খুলতে লোকটা কিছুটা জোরেই বলে উঠল, আপনি সাকিবের বোন না? ইলোরার চোখে মুখে বিরক্তির ছাপ সরে গিয়ে একরাশি বিস্ময় এসে ভর করল। দুহাতে চোখ কষলিয়ে ডান হাত মুখের কাছে নিয়ে হামি তুলে ঘাড় ঘুরিয়ে ভুরুকুচকে তাকালো। স্পষ্ট দৃষ্টিতে তাকাতে দেখল তার পাশের সিটে এক সুদর্শন যুবক বসে আছে। গায়ের রং ধবধবে ফর্সা, কালো লেদার জ্যাকেটে তার রূপ আরও এক গুণ বেড়েছে। মাথার চুলগুলো সুন্দর করে ক্লাস্টিক কাট দেয়া, সামনের কয়েকটা চুল ভাঁজ পড়া কপালের উপর পড়ে লুটুপুটি খাচ্ছে। মাঝারি আকারের গভীর দুটো চোখ প্রশ্ন ভরা। ইলোরা কিছুটা নড়ে চড়ে বসে ছোট একটা শব্দ করল, জি। আপনি সাকিবের বোন? হ্যাঁ। ছেলেটা এবার মুচকি হাসলো। তার ধারণা ঠিক হয়েছে, এটা ভেবেই হয়তো সে মনে মনে বেশ খুশি হয়েছে। ছেলেটা আবার বলে উঠল, তাহলে তো তোমাকে তুমি করেই বলা যায়। আমি সাকিবের খুব ক্লোজ ফ্রেন্ড। তুমি হয়তো আমাকে চেনো না, আমি তোমাকে চিনি। সাকিবের সাথেই একবার দেখেছিলাম তোমাকে। ইলোরার কথা বলার ইচ্ছে না থাকলেও ভদ্রতার খাতিরে জোর করে একটু মুচকি হেসে বলল, ও আচ্ছা, কেন? ছেলেটা এবার নিজের সিটে গায়ে এলিয়ে দিল। মনে হচ্ছে ইলোরার ছোট ছোট উত্তরে সে কথা বলার তৃপ্তি হারিয়ে ফেলেছে। ইলোরা মনে মনে খুশি হলো। নেহাত ছেলেটা ভাইয়ের ক্লোজ ফ্রেন্ড, নইলে কাঁচা ঘুম ভাঙার কারণে ছেলেটাকে এক্ষুনি সে কিছু কড়া কড়া কথা শুনিয়ে দিত। কিন্তু এখন এটা করলে ছেলেটা হয়তো ভাইয়ের কাছে গিয়ে বলবে, তোর বোন আমার সাথে অভদ্র আচরণ করেছে। ইলোরা ছোট একটা নিঃশ্বাস ফেলে আশেপাশে তাকালো। বাস ভর্তি লোকজন। সন্ধ্যা 7টায় বাস ছাড়ার কথা, সে এসেছে আধা ঘন্টা আগে। বাসের জন্য অপেক্ষা করতে হবে ভেবে বাসা থেকে বের হলেও বাস স্ট্যান্ডে এসে দেখলো বাস আগে থেকে দাঁড় করানো। তখন দু একজন যাত্রী ছিল, তাই বাসের নিরিবিলি পরিবেশে গান শুনতে শুনতে চোখে ঘুম চলে এসেছিল। কোলের উপর থেকে ফোনটা হাতে নিয়ে পাওয়ার বাটন চাপতে দেখলো 81টা প্লাস মিসড কল। কল লিস্টে গিয়ে দেখলো তার আব্বু, আম্মু, ভাই আর সব ফ্রেন্ডরা মিলে এতক্ষণ ফোন করেছে। ফোনটা সাইলেন্ট মোডে থাকায় সে শুনতে পায়নি। শুনলেও হয়তো রিসিভ করতো না, পরে রিসিভ করলে তো সবাই মিলে শুধু বকা দিবে। দিলে দিক, তাতে তার কি। সে যখন একবার রেগে মেগে বাড়ি থেকে চলে এসেছে তখন আর কেউ তাকে ফিরিয়ে নিতে পারবে না। যতই ফোন করুক না কেন, সে কারোর ফোনই ধরবে না। ইলোরার ভাবনার মাঝে বাস ছেড়ে দিল। জানালা খুলে রাতের আকাশ দেখতে ইচ্ছে করছে, কিন্তু এই শীতে জানালা খুললেই হু হু করে বাতাস এসে শরীর কাঁপতে শুরু করবে। আকাশ দেখার ইচ্ছাকে দমিয়ে রেখে সে পুনরায় আবার কানে ইয়ারফোন গুঁজে গুটিসুটি মেরে সিটে হেলান দিয়ে বসল। ইলোরার ভাবনার মাঝেই বাস ছেড়ে দিল। জানালা খুলে রাতের আকাশ দেখতে ইচ্ছে করছে, কিন্তু এই শীতে জানালা খুললেই হু হু করে বাতাস এসে শরীর কাঁপতে শুরু করবে। আকাশ দেখার ইচ্ছাকে দমিয়ে রেখে সে পুনরায় আবার কানে ইয়ারফোন গুঁজে গুটিসুটি মেরে সিটে হেলান দিয়ে বসল। বাস ছাড়ার প্রায় 1 ঘন্টার মাথায় ইলোরার ফোন আবার নিঃশব্দে বেজে উঠল। এবার সে সজাগ থাকায় খেয়াল করলো ঠিকই, কিন্তু রিসিভ করতে ইচ্ছে করছে না। ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে দেখলো আরিশা ফোন করেছে। পরপর দুবার বাজার পর সে কিছুটা বিরক্তি নিয়েই ফোন রিসিভ করলো। ফোনটা রিসিভ করে হ্যালো বলতেই ওপাশ থেকে আরিশা তেতে উঠল, এই আক্কেল জ্ঞানহীন মাইয়া, কই তুই?
ইলোরা মুখ গোমড়া করে পাল্টা প্রশ্ন করলো, কেন? যা জিজ্ঞেস করছে তার উত্তর দে। কই তুই? তুই জেনে কি করবি? আশ্চর্য, আমি কি জিজ্ঞেস করতে পারি না? আমি কি জিজ্ঞেস করার কারণ জানতে পারি না? বারবার প্রশ্নের পিঠে পাল্টা প্রশ্ন শুনে আরিশা আরও তেতে উঠল। ঝাঁঝালো গলায় বলে উঠল, সমস্যা কি তোর? একটা প্রশ্নের উত্তর ঠিকভাবে দিতে পারছিস না? 1 ঘন্টা ধরে তোর বাপ মা আমাদের সবাইকে ফোন করে বারবার তোর কথা জিজ্ঞেস করছে। শুধু জিজ্ঞেস করছে অমি কি তোমাদের বাসায় গিয়েছে, অথচ যখনই কারণ জিজ্ঞেস করছি কিছু না বলে ফোন কেটে দিচ্ছে। তখন থেকে সবাই মিলে তোকে ফোন করে যাচ্ছি, আর তোর খবর নাই। কাহিনী কি বলতো? ইলোরা একইভাবে উত্তর দিল। পরে বলবো, এখন ভালো লাগছে না। আরিশা এবার অধৈর্য হয়ে বলল, গোষ্ঠী গিলাই তোর ভালো লাগার, সবাইকে চিন্তায় ফেলে রাত দুপুর নির্দোষ হয়ে ভালো না লাগার খবর বলতে এসেছিস? আচ্ছা এটা বল, এখন কোথায় আছিস? ইলোরা কিছু বলার জন্য মুখ খুলতেই আরিশা পুনরায় সন্ধিয়ান কণ্ঠে বলে উঠল, ওয়েট, লোকজনের হইচই আর গাড়ির হর্ন শুনতে পাচ্ছি। তার মানে তুই গাড়িতে আছিস? এই, তুই কোথায় গেছিস রে? মামার বাড়ি। ইলোরার সোজা সাপটা উত্তর শুনে এই বিস্ময়ে আরিশার চোখ দুটো ছানা বড়া হয়ে গেল। সে চিৎকার করে বলল, হোয়াট? তোর মামা বাড়ি তো কিশোরগঞ্জ। তুই রাতের বেলা কাউকে না জানিয়ে একা একা কিশোরগঞ্জ যাচ্ছিস? ইলোরা স্বাভাবিকভাবে উত্তর দিল। হ্যাঁ। আরিশা শক্তপোক্ত গলায় বলল, সত্যি করে বলতো কি হয়েছে? আমাকে চট্টগ্রাম ভার্সিটিতে ভর্তি করানোর জন্য আব্বু আম্মু উঠে পড়ে লেগেছে। আমি বারবার করে বলেছি যে আমি ঢাকা ছেড়ে কোথাও যাব না, অথচ তারা আমার কোনো কথাই শুনতে চাইছে না। তোরা সবাই ঢাকায় ভর্তি হবি, আর আমি একা চট্টগ্রাম গিয়ে পড়ে থাকবো কোন দুঃখে? তাই বলে তুই এত রাত দুপুরে একা একা কিশোরগঞ্জ যাচ্ছিস কোন সাহসে? ইলোরা এবার বিরক্ত হয়ে উত্তর দিল, আমি বাড়ি থেকে চলে না এলে কাল সকালেই আব্বু আমাকে চট্টগ্রাম রেখে আসতো। বাস তো অনেক আগে ছেড়ে দিয়েছে, এখন তো ফিরতে পারবি না। আমার বাসায় চলে আসতি, হ্যাঁ কাকা কিশোরগঞ্জ যাচ্ছিস? পাগল নাকি তুই? ইলোরা গাল ফুলিয়ে বলল, এত চিন্তা করতে হবে না, আমি এগিয়ে যেতে পারবো। এখন এত চিল্লাচিল্লি ভালো লাগছে না, ফোন রাখ। আরিশা একইভাবে চিৎকার করে বলল, আক্কেল জ্ঞানহীন কোথাকার, সামনে পেলে তোকে আস্ত চিবিয়ে খেতাম। আমাদের চিন্তা ফেলার শাস্তি তোকে পেতে হবে। আল্লাহ, এখন তো আমার ভয় লাগছে। এতটা পথ একা একা যাচ্ছিস, যদি কোনো বিপদ আপদ হয়? আরিশার মনটা অজানা ভয়ে কেঁপে উঠল। এদিকে ইলোরা এবার আর উত্তর না দিয়ে ফোনটা কেটে দিল। ছোট একটা দীর্ঘশ্বাস ফেলে পাশে ঘাড় ঘোরাতে দেখল তার ভাইয়ের বন্ধু বলা ছেলেটা ভুরুকুসকে সন্দিহান দৃষ্টিতে তার দিকে তাকিয়েছে। ইলোরা কিছুটা অপ্রস্তুত হয়ে নড়ে চড়ে বসতেই আবার ফোনটা নিঃশব্দে বেজে উঠল। ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে দেখল মুনা ফোন করেছে। এবারও ফোন রিসিভ করে আরিশার মতোই মুনার থেকেও ঝাঁঝালো গলায় কিছু ঝাড়ি শুনল। তারপর একে একে টুম্পা, অন্তর, তাহসিন, নাদিয়া সবাই ফোন করে একই কাজ করলো। ইলোরা সবার ঝাড়ি শুনে গাল ফুলিয়ে বসে রইল। কিছুক্ষণের মধ্যেই তার ভাই ফোন করলো। বন্ধুদের লাগামহীন ঝাড়ি শুনে এখন আর তার কোনো কথা বলতে ইচ্ছে করছে না, যদিও সে জানে তার ভাই ওদের মতো বকবে না। এবারও সে অনিচ্ছা সত্ত্বেও ফোনটা রিসিভ করলো। হ্যালো বলার আগেই ফোনের ওপাশ থেকে সাকিবের উত্তেজিত কণ্ঠ শোনা গেল। এলু বোন, তুই নাকি এই রাতে বিরতে একা একা কিশোরগঞ্জ যাচ্ছিস? আমি বাসায় ফিরে দেখলাম আব্বু আম্মু মিতির সবাই চিন্তিত হয়ে বসে আছে। জিজ্ঞেস করে জানলাম তুই রাগ করে বাসা থেকে চলে গেছিস। তোর বন্ধুরা কেউ কিছু জানে না। কতবার ফোন করেছি অথচ তুই ফোনটাই তুললি না। অরিস মাত্র ফোন করে বলল তুই কিশোরগঞ্জ যাচ্ছিস। তুই কি পাগল হয়েছিস বোন? এমন নির্বোধের মতো কাজ কেউ করে? চিন্তায় আমার মাথা খারাপ হয়ে গেছে। এর আগে প্রতিবার আমি তোকে কিশোরগঞ্জ নিয়ে গিয়েছি, আজ তুই একা যাচ্ছিস, তাও আবার এই রাতের বেলা। যখন তখন যে কোনো বিপদ হয়ে যেতে পারে, তখন কি হবে ভেবে দেখেছিস? এখন তো ফিরতে পারবি না, আর আমারও তোর কাছে যাওয়া সম্ভব না। কি করি এখন আমি? সাকিব এক নাগাড়ে কথাগুলো বলে থামল। ভাইয়ের চিন্তিত কণ্ঠ শুনে এতক্ষণে ইলোরা বুঝতে পারল সে না বুঝে কত বড় ভুল করে ফেলেছে। ভাই তো ঠিকই বলছে, রাতে বিরেতে একা একটা মেয়ে ঢাকা থেকে কিশোরগঞ্জে যাচ্ছে। রাস্তায় বিপদে পড়াটা স্বাভাবিক, কিন্তু বাসা থেকে বের হওয়ার সময় তো এত কিছু মাথায় আসেনি। আজ সারাদিন সে আব্বু আম্মুকে অনেক বুঝিয়েছে, কিন্তু কেউ তার কোনো কথাই কানে নেয়নি। সন্ধ্যায় তার মায়ের সাথে এক পর্যায়ে কথা কাটাকাটিও করেছে।
শেষে অধৈর্য হয়ে রাগে ক্ষোভে ফুসতে ফুসতে কোনো কিছু না ভেবেই সবার অলক্ষ্যে লাগেজ গুছিয়ে বাসা থেকে বেরিয়ে পড়েছে। ওপাশ থেকে সাকিব আবার হা হুতাশ শুরু করে দিয়েছে। ইলোরার এবার মনটায় খারাপ হয়ে গেল। তার ভাইটা সবার থেকে আলাদা। সবাই কত বকাবকি করলো, অথচ সে ফোন করে হা হুতাশ করে চলেছে। ভাই যদি আজ বাসায় থাকতো তাহলে এমন কিছুই হতো না, কিন্তু সে কোনো জরুরি কাজে যেন আজ সারাদিন বাসার বাইরে ছিল। ইলোরা মন খারাপ করে ভাইকে মিথ্যা সান্ত্বনা দিয়ে বলল, ভাই এত চিন্তা করো না প্লিজ, আমি যেতে পারবো, কোনো সমস্যা হবে না। দেখো আমি গিয়েই তোমাকে ফোন করব। ইলোরার মিথ্যা সান্ত্বনায় লাভ কিছুই হলো না। সাকিব কিছুতেই শান্ত হচ্ছে না, একইভাবে হা হুতাশ করে চলেছে। ইলোরা অসহায়ভাবে কয়েকবার সাকিবকে বোঝানোর চেষ্টা করলো, কিন্তু লাভ হচ্ছে না। ইলোরাকে অবাক করে দিয়ে হঠাৎ পাশে বসা ছেলেটা গলা ঝাড়া দিয়ে বলে উঠল, কিছু মনে না করলে ফোনটা একটু আমাকে দিবে? ইলোরা প্রথমে বিস্মিত হয়ে ছেলেটার দিকে তাকিয়ে রইল। পরক্ষণে মনে পড়ল ছেলেটা তো ভাইয়ের বন্ধু, হয়তো কোনো দরকারি কথা মনে পড়েছে। ইলোরা কোনো উত্তর না দিয়ে চুপচাপ ইয়ারফোন খুলে রেখে ফোনটা ছেলেটার দিকে এগিয়ে দিল। ছেলেটা ফোন হাতে নিয়ে কানে ধরেই একগাল হেসে বলল, হেই সাকু। ছেলেটার মুখে নিজের ভাইয়ের নামের এমন বিকৃত উচ্চারণ শুনে ইলোরা ভুরু কুঁচকাল। ওপাশ থেকে সাকিব অবাক হয়ে বলে উঠল, এরেন তুই? হ্যাঁ, আমরা একই বাসে আছি। তোর বোনের আর আমার সিট পাশাপাশি পড়েছে। যদিও তোর বোন আমাকে চেনে না, কিন্তু আমি চিনতে পেরেছি। আমিও প্রথমে মনে মনে অবাক হয়েছিলাম তোর বোনকে একা দেখে। এতক্ষণে বুঝতে পারলাম তোর বোন রাগ করে বাসা থেকে বেরিয়ে এসেছে। যাই হোক, এত চিন্তা করিস না, আমিও কিশোরগঞ্জে যাচ্ছি। এতটুকু পথ আমার সাথেই থাকবে। সাকিবের বুকের উপর থেকে যেন ভারী কিছু সরে গেল। সে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে চিন্তিত স্বরে বলল, ভাই তুই আমাকে কত বড় চিন্তা থেকে মুক্তি দিলি জানিস না। আমার বোনটাকে একটু দেখে রাখিস প্লিজ। বাস থেকে নেমে ওকে একটা সিএনজিতে উঠিয়ে দিস। আমার বোনটা ছোট মানুষ, কেমন চিন্তায় ফেলে দিল সবাইকে দেখলি তো। প্লিজ এরেন, কৃতজ্ঞ থাকবো তোর কাছে। ইরেন হাসি মুখে বলল, এমনভাবে বলছিস মনে হচ্ছে আমি তোর অপরিচিত কেউ, আর অপরিচিত একজনের কাছে তুই অনুরোধ করছিস। নিশ্চিন্ত থাক বস। ইরেনের কথায় সাকিব কিছুটা শান্ত হলো। দুজনের মধ্যে টুকটাক কিছু কথা হলো। ইরেন সাকিবকে আশ্বস্ত করে ফোন কেটে দিয়ে হাসি মুখে ফোনটা ইলোরার হাতে ফিরিয়ে দিল। ইলোরাও মনে মনে কিছুটা খুশি হলো, কিন্তু মুখে প্রকাশ করল না। দুজনের মধ্যে আবার নীরবতা ভর করল। ইলোরা হাতের ইয়ারফোনটা ব্যাগে ঢুকিয়ে রেখে চুপচাপ সিটে মাথা এলিয়ে দিয়ে চোখ বন্ধ করে ফেলল। বেশ কিছুক্ষণ পর হঠাৎ জোরে সোরে একটা ঝাঁকুনি দিয়ে বাস থেমে গেল। হঠাৎ এমন হওয়ায় এরেন আর ইলোরা দুজনেই টাল সামলাতে না পেরে সামনের দিকে ঝুঁকে পড়ল। ইলোরা কিছু না বুঝতে পেরে ভ্যাবাচাকা খেয়ে ভীতু দৃষ্টিতে এদিকে ওদিকে তাকালো। কিছুক্ষণের মধ্যেই বাসের যাত্রীদের মাঝে শোরগোল শুরু হলো। শোনা গেল বাসের পেছনের দুটো টায়ারই পাংচার হয়ে গেছে। দুর্ভাগ্যবশত বাস যেখানে থেমেছে সেখানে আশেপাশে কোনো গ্যারেজ নেই। বাধ্য হয়ে বাসের কন্ডাক্টর হাতে একটা টর্চ লাইট নিয়ে ছুটল গ্যারেজের খোঁজে। সব যাত্রীরা ইতিমধ্যে চিন্তিত মুখে বাস থেকে নেমে এদিক ওদিক হাঁটাহাঁটি শুরু করেছে। সবার মুখে চিন্তার ছাপ। এই রাত বিরেতে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা কেউ আশা করেনি। এই শীতের রাতে এখন যদি গ্যারেজের লোক এই অবধি আসতে রাজি না হয় বা অন্য কোনো গাড়ি না পাওয়া যায় তাহলে কি হবে? অনিশ্চিত বিপদের আশঙ্কায় কেঁপে উঠল ইলোরার কোমল নারী মন। সে একটা শুকনো ঢোক গিলে ভয়ে ভয়ে অসহায় দৃষ্টিতে এরেনের দিকে তাকালো। তার চাহনি দেখে এরেন বুঝতে পারল মেয়েটা ভয় পাচ্ছে। এরেন চোখের ইশারায় ইলোরাকে আশ্বস্ত করে চুপ থাকতে বলল। কিছুক্ষণ সেভাবেই বসে থেকে হঠাৎ এরেন উঠে দাঁড়িয়ে ব্যাগটা কাঁধে ঝুলিয়ে ইলোরাকে উদ্দেশ্য করে বলল, ব্যাগ নিয়ে চলে এসো। ইলোরা লাফিয়ে উঠল। কিছুটা অবাক হয়ে ভীতকণ্ঠে প্রশ্ন করল, কোথায় যাব? এরেন কোনো উত্তর না দিয়ে সামনের দিকে হাঁটা দিল। ইলোরা কি করবে কিছু বুঝতে না পেরে বাধ্য হয়ে ব্যাগ হাতে নিয়ে এরেনের পিছু পিছু বাস থেকে নেমে রাস্তার পাশে দাঁড়িয়ে পড়ল। কনকনে শীতের রাতে ঘন কুয়াশার চাদর গায়ে মেখে ফোনের ফ্ল্যাশ লাইটের আবসা আলোয় সামনে এগিয়ে যাচ্ছে একজোড়া যুবক যুবতী। একে তো ঘন কুয়াশা, তার উপর আবার উত্তরে হাওয়া, গায়ের পশম কাটা দেওয়ার মতো অবস্থা। এরেন রীতিমতো ঠকঠক করে কাঁপছে।
গায়ে জ্যাকেট থাকা সত্ত্বেও ব্যাগে করে সে ভারী শাল নিয়ে এসেছে। সেই শাল দিয়ে ওড়নার মতো করে মাথা ঢেকে গায়ে জড়িয়ে রেখেছে। এক হাত জ্যাকেটের পকেটে গুটিয়ে রেখে আরেক হাত চাদরের নিচ দিয়ে সামান্য বের করে ফোনের ফ্ল্যাশ লাইটের আলো ফেলে পথ চলছে। ওর এমন কাণ্ড দেখে ইলোরা যেন বেমালুম ভুলে গেছে যে তারা কত বড় বিপদের মুখে পড়েছে। সে এমন কনকনে শীতের মধ্যে ড্রেসের উপর একটা ডেনিম জ্যাকেট পরে আছে, আর এই ছেলে জ্যাকেটের উপর চাদর পেঁচিয়ে প্যাকেট হওয়ার পরও ঠক ঠক করে কাঁপছে। ইলোরার পেট ফাটা হাসি আসছে, কিন্তু এমন পরিস্থিতিতে তো হাসতেও পারছে না। তবে ঠোঁট টিপে ঠিকই হাসছে। বাস থেকে নামার পর কন্ডাক্টরের ফেরার অপেক্ষায় কয়েক মিনিট দাঁড়িয়েছিল তারা। অধৈর্য হয়ে এরেন ইলোরাকে নিয়ে সামনের দিকে হাঁটা শুরু করেছে অন্য কোনো গাড়ি পাওয়ার আশায়। ইলোরা কোনো উপায়ান্তর না পেয়ে বাধ্য মেয়ের মতো এরেনের পিছু পিছু হেঁটে চলেছে। হাঁটতে হাঁটতে প্রায় অনেক দূর চলে এসেছে। এখনও অবধি একটা গাড়িও চোখে পড়ছে না তাদের। চারদিকে ঘুটঘুটে অন্ধকার ছাড়া কিছুই চোখে পড়ছে না। ইলোরা ভয়ে ভয়ে এরেনের দিকে তাকিয়ে বলল, মনে হচ্ছে আজ আর কোনো গাড়ি পাওয়া যাবে না। ইলোরার কথায় এরেন ঘাড় ঘুরিয়ে তাকালো। তারপর ছোট একটা নিঃশ্বাস ফেলে সেও বলল, আমারও তাই মনে হচ্ছে। এখানকার মানুষ বোধহয় শীতের প্রকোপ বেশি হওয়ায় তাড়াতাড়ি দোকানপাট আটকে যার যার বাড়ি ফিরে গেছে। গাড়িওয়ালারা হয়তো একই কাজ করেছে। দেখছো না, রাস্তা পুরো ফাঁকা। তাহলে এখন কি হবে? এরেন কোনো উত্তর দিল না। সে নিজের মনে ঠক ঠক করে কাঁপছে আর সামনের দিকে পা বাড়িয়ে চলেছে। ইলোরা মুখ গোমড়া করে তাকে অনুসরণ করছে। তার পা দুটো ঠান্ডায় আর ক্লান্তিতে অবশ হয়ে গেছে। কিছুতেই যেন আর সামনে এগোতে পারছে না। এত দূর হাঁটার অভ্যাসও নেই তার। সে আর না পেরে হঠাৎ থেমে গেল। রাস্তার পাশে একটা গাছের গুড়ি দেখে তার উপর বসে পড়ল। তাকে থামতে দেখে এরেনও থেমে গেল। ভুরুকুসকে তাকিয়ে প্রশ্ন করল, বসে পড়লে কেন? হাঁটতে পারছি না আর। আবসা আলোয় ইলোরার ক্লান্ত মুখটার দিকে তাকিয়ে এরেনের খুব মায়া লাগছে। এটুকু হেঁটেই মেয়েটা কেমন ক্লান্ত হয়ে পড়েছে। এরেনের ভাবনার মাঝেই হঠাৎ ইলোরা লাফিয়ে উঠে এরেনের পাশে এসে দাঁড়ালো। ভীতু চোখে এদিক ওদিক দৃষ্টি বিচরণ করতে লাগলো। তার এহেন কাজে এরেন হকচকিয়ে গেল। সে কিছু বুঝতে না পেরে সতর্ক দৃষ্টি নিক্ষেপ করে প্রশ্ন করল, এনি প্রবলেম? এরেনের প্রশ্নে ইলোরা ভীতু চোখে তাকিয়ে মুখ গোমড়া করে উত্তর দিল, এখানে যদি ভূত থাকে? কি? ইলোরা একটা শুকনো ঢোক গিলে একইভাবে বলল, ভূতরা এমন অন্ধকারের মধ্যেই লুকিয়ে থাকে। এরেনের যেন আক্কেল গুড়ুম হলো। রাত বিরেতে যে মেয়ে একা একা কিশোরগঞ্জ রওনা দিয়েছে, সে মেয়ে কিনা অবাস্তব ভূতে ভয় পায়। তাছাড়া দুদিন পর নাকি এই মেয়ে ভার্সিটিতে ভর্তি হবে, অথচ বাচ্চাদের মতো কেমন ভূতে বিশ্বাস করে। এরেন সরু চোখে তাকিয়ে জিজ্ঞেস করলো, এসব কে বললো তোমাকে? ইলোরা এরেনের দিকে কিছুটা সরে দাঁড়িয়ে ঠোঁট উল্টে বলল, আমি জানি, এজন্যই অন্ধকারে আমার ভয় লাগে। তাহলে এতক্ষণ যে এই ঘুটঘুটে অন্ধকারের মধ্যে আবছালোয় হাঁটছিলে, ভয় করেনি? করেছে তো। এখন যদি ভূত এসে আমাদের দুজনের ঘাড় মোটকে দিয়ে চলে যায়? এরেন হাসবে না কাঁদবে কিছুই যেন বুঝতে পারছে না। সে বোকা বোকা চোখে তাকিয়ে বলল, শোনো, এসব ভূত টুত কিছুই সত্যি না। এই সব কিছু মিথ্যা বানোয়াট গল্প। এখন তুমি কি হাঁটতে পারবে? ইলোরা অসহায় মুখ করে ডানে বায় মাথা নাড়ল, যার অর্থ সে আর এক পাও সামনে এগোতে পারবে না। এরেন বুক ফুলিয়ে বড় একটা নিঃশ্বাস ছেড়ে বলল, ওখানে বসে বিশ্রাম নাও। ইলোরা ভীতু চোখে একবার এরেনের দিকে তাকিয়ে আবার এদিক ওদিক দৃষ্টি বিচরণ শুরু করলো। এরেন বুঝতে পেরে গাছের গুড়িটির দিকে এগিয়ে গিয়ে বলল, আমি এখানেই দাঁড়ালাম, এবার বসো। এবার ইলোরা মনে কিছুটা সাহস পেল। ধীর পায়ে হেঁটে গিয়ে আবার গুড়িটির উপর বসে দুহাতে মুখ ঢেকে জোরে নিঃশ্বাস নিল। ক্লান্ত শরীরটা এখন বিছানা চাইছে। অতিরিক্ত পাকামো করে বাড়ি থেকে একা বের হওয়ার ফল এবার হাড়ে হাড়ে টের পাচ্ছে সে। মনে মনে নিজেকে নিজে বকতে শুরু করলো। হঠাৎ তার ফোনটা সশব্দে বেজে উঠল। ইলোরা হালকা চমকালো। ফোনটা ব্যাগ থেকে বের করে তার মুখটা চুপসে গেল। কিছুক্ষণ ফোনের দিকে তাকিয়ে থেকে তারপর রিসিভ করে কানে ধরে বলল, হ্যালো ভাই। হ্যাঁ বোন, পৌঁছে গেছিস?
সাকিবের প্রশ্ন শুনে ইলোরা অসহায় দৃষ্টিতে একবার এরেনের দিকে তাকালো, তারপর আমতা আমতা করে বলল। না, তবে কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব। সাকিব অবাক হয়ে বলল। মানে এতক্ষণে তো পৌঁছে যাওয়ার কথা। আসলে মাঝপথে হঠাৎ বাসের টায়ার পাংচার হয়ে গিয়েছিল, তাই একটু দেরি হয়েছে। যাই হোক, তুমি চিন্তা করো না, আমি কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব। কাল সকালে কথা হবে তোমার সাথে। এখন রাখছি। আরে শোন, এরে সাকিবকে কথা শেষ করতে না দিয়েই ইলোরা তাড়াতাড়ি ফোন কেটে দিল। তারপর বড় একটা দীর্ঘশ্বাস ছেড়ে ফোনটা সুইচ অফ করে রাখলো। এরেন ভুরুকুসকে প্রশ্ন করলো। মিথ্যা কথা বললে কেন? সত্য কথা বললে সারা রাত জেগে দুশ্চিন্তা করবে। আবার এই রাত দুপুরে ছুটে চলেও আসতে পারে আমাকে খুঁজতে। একে দিয়ে বিশ্বাস নেই। এরেন হাসি মুখে বলল। তোমার ভাই কিন্তু তোমাকে একটু বেশি ভালোবাসে। ইলোরা এরেনের কথায় মুচকি হেসে ফোনটা পুনরায় ব্যাগে রেখে দিল। এরেন নিজের ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে দেখল রাত 11:10 বাজে। সব ঠিকঠাক থাকলে এতক্ষণে সে কিশোরগঞ্জ পৌঁছে যেত। মেয়েটার সাথে না থাকলে এখন সে দ্রুত পায়ে হেঁটে অনেক দূর পর্যন্ত চলে যেতে পারত। কিন্তু সাকিব যখন বোনের খেয়াল রাখার দায়িত্ব নিয়েছে, তখন সেটা এড়িয়ে যাওয়া সম্ভব না। তার থেকে বড় কথা, একে একটা মেয়ের যে কোনো বিপদ হয়ে যেতে পারে। সে জেনে শুনে একটা মেয়েকে কোনো বিপদের মুখে ঠেলে দিয়ে চলে যেতে পারে না। এমন ভয়ানক পরিস্থিতিতে সে কোনোদিনও পড়েনি। এদিকে অস্বস্তি হচ্ছে, আরেকদিকে চিন্তাও হচ্ছে। মেয়েটা যদি এখন বেশি অসুস্থ হয়ে পড়ে, তাহলে সে কি করবে একে নিয়ে? এরেনের ভাবনার মাঝেই হঠাৎ তার চোখে মুখে তীব্র আলোকছটা এসে পড়ল। আকস্মিক ঘটনায় এরেনের চোখ দুটো আপনা আপনি কুঁচকে গেল। সে নিজের বাঁ হাতটা চোখের সামনে ধরে পিটপিট করে চোখ খোলার চেষ্টা করল। আলোটা ইলোরার মুখেও কিছুটা পড়ায় সেও সামনে তাকালো। আলোটা চোখ থেকে নেমে যেতেই এরেন স্পষ্ট দৃষ্টিতে সামনে তাকালো। ইলোরাও ভুরুকুসকে তাকালো। সামনে 4 জন বকাঠের মতো যুবক ছেলেকে দাঁড়িয়ে থাকতে দেখে ইলোরা ভয় পেয়ে দ্রুত উঠে এরেনের পিছনে গিয়ে দাঁড়ালো। ছেলেগুলোর মধ্যে একজন উচ্চস্বরে প্রশ্ন করল। কারা আপনারা? এরেন সোজাসুজি জবাব দিল। আমরা ঢাকা থেকে এসেছি, কিশোরগঞ্জ যাচ্ছি। আরেকজন ছেলে বলল। তো এখানে কি করছেন? আসলে আমরা যে বাসে করে যাচ্ছিলাম তার দুটো টায়ার পাংচার হয়ে গেছে। সেখানে আশেপাশে কোথাও গ্যারেজ নেই, তাই কন্ডাক্টর গিয়েছে গ্যারেজ খুঁজতে। আমরা অনেকক্ষণ যাবৎ অপেক্ষা করে তারপর ভাবলাম সামনে হয়তো কোনো গাড়ি পেয়ে যাব। এটা ভেবে হাঁটতে হাঁটতে অনেক দূর পর্যন্ত চলে এলাম, অথচ একটা গাড়িও চোখে পড়ল না এখনো পর্যন্ত। আপনারা কি বলতে পারবেন এখানে কোথাও গাড়ি পাবো কি না? কথাগুলো বলে এরেন উৎসুক দৃষ্টিতে ছেলেগুলোর দিকে তাকিয়ে রইল। একটা ছেলে বলল। এই সময় তো কোনো গাড়ি পাবেন না, শীতের রাত তো। আরেকটা ছেলে এরেনের পিছনের দিকে উকি ঝুঁকি মেরে জিজ্ঞেস করলো। আপনার সাথে কে, বউ নাকি? এরেন খুব অস্বস্তিকর পরিস্থিতিতে পড়ে গেল। তবু সে নিজেকে স্বাভাবিক রেখে জবাব দিল। ও আমার বন্ধুর বোন। আমরা দুজন এক বাসে কিশোরগঞ্জ যাচ্ছিলাম। এতক্ষণ হেঁটে ও অনেক ক্লান্ত হয়ে পড়েছে, তাই এখানে বসে বিশ্রাম নিচ্ছিল। ছেলেগুলোর সবাই একে অপরের মুখ চাওয়াচাই করলো। তাদের মুখ দেখে মনে হচ্ছে তারা কেউ এরেনের সোজাসাপটা কথাটা বিশ্বাস করে উঠতে পারেনি। এরেন ঘাড় ঘুরিয়ে পেছন ফিরে তাকিয়ে দেখল ইলোরা ভয়ে জড়সড় হয়ে দাঁড়িয়েছে। সে চোখের ইশারায় ইলোরাকে শান্ত থাকতে বলল। একটা ছেলে বলে উঠল। মেয়েটা যেহেতু এত ক্লান্ত হয়ে পড়েছে, তাহলে তো মনে হচ্ছে আর হাঁটতে পারবে না। আর এত শীতের মধ্যে এভাবে রাস্তায় বসে রাত কাটালে দুজনে অসুস্থ হয়ে পড়তে পারেন। তো এখন কি করবেন? এরেন চিন্তিত মুখে ছেলেগুলোর দিকে তাকালো। ছেলেগুলো ফিসফিস করে নিজেদের মধ্যে কিছুক্ষণ কথা বলল। এরেন তাতে ভ্রুক্ষেপ করল না। তার পিছন থেকে ইলোরা উকিঝুঁকি মেরে উৎসুক দৃষ্টিতে ছেলেগুলোকে দেখছে। নিজেদের মধ্যে কথা শেষ করে একটা ছেলে বলল। বিপদে পড়ে যখন আমাদের এলাকায় এসে পড়েছেন, তখন এই এলাকার মানুষ হিসেবে আপনাদের সাহায্য করা আমাদের দায়িত্ব। আমার বাড়ির সামনে একটা পুরনো কাচারি ঘর আছে, আপনারা চাইলে সেখানে রাতটা পার করতে পারেন। আসলে এত রাতে বাড়ির ভেতরে নিয়ে গেলে হয়তো সবাই বিরক্ত হবে, তাই যদি কষ্ট করে কাচারি ঘরটাতে থাকতেন। আমাদের সত্যি খুব খারাপ লাগছে আপনাদের জন্য। এখন থেকে মাত্র 5 মিনিটের পথ আমার বাড়ি যেতে। আপনারা কি যাবেন? এরেন ইলোরার ক্লান্ত মুখটার দিকে তাকিয়ে দেখল মেয়েটা ঘুমে ঢুলছে। শীতে তার ঠোঁট কাঁপছে। তাছাড়া সে নিজেই শীত কাতুরে।
রাত যত বাড়ছে শীতের প্রকোপ ততই বেড়ে চলেছে। এভাবে রাস্তায় দাঁড়িয়ে থাকার সম্ভব হচ্ছে না। অনিচ্ছা সত্ত্বেও এরেন বাধ্য হয়ে মাথা নেড়ে সম্মতি জানালো। ছেলেগুলো এরেনের মুখের দিকে আগ্রহী দৃষ্টিতে তাকিয়েছিল। এরেনের সম্মতি পেয়ে তাদের মুখে হাসি ফুটল। পূর্বের ছেলেটা হাসি মুখে বলল, আসুন আমার সাথে। এরেন ইলোরাকে উদ্দেশ্য করে ছোট করে বলল, চলো। এরেন ছেলেটার পিছন পিছন হাঁটতে শুরু করলো। ইলোরাও বাধ্য হয়ে ঘুম ঘুম চোখে তাদেরকে অনুসরণ করে চলল। বাকি তিনজন ছেলে সেখানেই দাঁড়িয়ে রইল। কিছু দূর যেতেই সামনে একটা ছোটখাটো টিনের ঘর দেখতে পেল তারা। অচেনা ছেলেটা এগিয়ে গিয়ে ঘরের দরজা খুলে ভেতরে ঢুকতে ঢুকতে বলল, ভিতরে আসুন। এরেন ইলোরাকে নিয়ে ঘরের ভেতরে প্রবেশ করলো। ছেলেটা একপাশে গিয়ে সুইচ টিপতে ঘরের মাঝখানে ছোট একটা লাল বাল্ব জ্বলে উঠল। তবে বাল্বটার আলো কিছুটা আবছা। ছেলেটা কিছুটা ইতস্তত করে পাশের একটা পার্টি দেখিয়ে বলল, এটা বিছিয়ে শুয়ে পড়ুন, কিছু মনে করবেন না, একটু কষ্ট করে মানিয়ে নিন। এরেন মুখে হাসি টানার চেষ্টা করে বলল, না ভাই, আপনি আমাদের অনেক বড় উপকার করেছেন, কৃতজ্ঞ থাকবো আপনার কাছে। ছেলেটা ইলোরার দিকে এক নজর তাকিয়ে হেসে বলল, উনি খুব বেশি ক্লান্ত, আপনারা বিশ্রাম করুন। আর আপনাদের কি সকালে জাগিয়ে দিতে হবে? না না, আমরা নিজেরাই উঠে পড়বো, আপনাকে কষ্ট করতে হবে না। ঠিক আছে, আমি তাহলে আসছি, ভিতর থেকে দরজাটা লাগিয়ে দিন। এরেন মাথা নাড়ল। ছেলেটা মুচকি হেসে ঘর থেকে বেরিয়ে চলে গেল। এরেন দরজার খিল লাগিয়ে ফিরে তাকাতেই দেখল ইলোরা পার্টি বিছিয়ে নিয়েছে। ব্যাগ থেকে একটা চাদর বের করে মাথার নিচে ব্যাগটা দিয়ে গায়ে চাদর টেনে গুটিসুটি মেরে শুয়ে পড়েছে। এরেন কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ভাবল পার্টিটা মোটামুটি অনেক বড়। ইলোরা যেহেতু এক কোণে শুয়েছে, সে নির্দ্বিধায় আরেক পাশে বসতে পারবে। এটা ভেবেই সে এগিয়ে গিয়ে কাঁধ থেকে ব্যাগটা নামিয়ে রেখে পার্টির এক কোণে পদ্মাসনের মতো করে বসল। সঙ্গে সঙ্গে ইলোরা লাফ দিয়ে বসে পড়ল। এরেন ভ্যাবাচাকা খেয়ে ইলোরার দিকে প্রশ্নভরা দৃষ্টিতে তাকিয়ে বলল, হোয়াট হ্যাপেন্ড? ইলোরা ভ্রুকুটি করে প্রশ্ন করল, আপনি এখানে বসেছেন কেন? তাহলে কোথায় বসবো? এখানে আর কোনো বসার জায়গা নেই। ইলোরা ঘরের চারদিকে তাকিয়ে ঠোঁট উল্টে বলল, তাই তো, কিন্তু আমার তো অস্বস্তি হচ্ছে। এই কিছু করার নেই, একটা রাত কষ্ট করে মানিয়ে নিতে হবে। আমি লাইট অফ করে দিচ্ছি, আশা করি তাহলে তোমার অস্বস্তিটা একটু কম হবে। ইলোরার সঙ্গে সঙ্গে চিৎকার করে বলে উঠল, না না, আমি অন্ধকারে ভয় পাই। এরেন এবার কিছুটা বিরক্তি নিয়ে বলল, ঠিক আছে, তাহলে তুমি ঘুমাও, আমি এখানেই বসে আছি। ইলোরা আবার শুয়ে পড়ল। কিছুক্ষণ পরে হঠাৎ সে এরেনকে প্রশ্ন করল, আপনি কিশোরগঞ্জ কার বাসায় যাবেন? আমার ছোট খালার বাসায়। বেড়াতে? না, তাহলে আমার ছোট খালার আর্থিক অবস্থা ভালো না, তার সংসার চলে আমার বাবার সহায়তায়। এর মধ্যে আবার শুনলাম তারা যেটুকু জায়গায় বাড়ি করে থাকছে তার উপর এলাকার কোনো পয়সাওয়ালার নজর পড়েছে, সেই জন্যই যাচ্ছি। ইলোরা ভুরুকুসকে বলল, কিন্তু আপনি গিয়ে কি আটকে পড়বেন? তাদের সাথে ঝামেলায় জড়ালে তো তারা আপনারই কোনো ক্ষতি করে ফেলতে পারে, তখন? ইলোরার কথাটা এরেনের কাছে যুক্তিযুক্ত মনে হলো। সত্যি তো, তার যদি কোনো ক্ষতি করে বসে, এটা সে ভেবেই দেখেনি। খালার মুখে শোনার পর বাবা মাকে কারণ না বলে কিশোরগঞ্জ রওনা দিয়েছে। এরেনের মুখে চিন্তার ছাপ স্পষ্ট। ইলোরা কিছুক্ষণ চুপ থেকে কিছু একটা ভেবে হঠাৎ বলল, আমার মামা কিন্তু এলাকার মানুষের এসব সম্পত্তি বিষয়ক সমস্যার সমাধান করে দেয়। আপনি চাইলে আমার মামার সাথে এ ব্যাপারে কথা বলতে পারেন, আমি নিশ্চিত মামা আপনাকে হেল্প করবে। ইলোরার কথায় এরেন একটা আশার আলো দেখতে পেয়ে খুব খুশি হলো। সে উত্তেজিত হয়ে প্রশ্ন করল, তাহলে তো খুব উপকার হয়, তোমার মামার সাথে যোগাযোগ করব কিভাবে? ইলোরা স্বাভাবিকভাবে উত্তর দিল, কাল সকালে না হয় আপনি আমার সাথে আমার মামার বাড়ি চলুন, তাহলেই তো মামার সাথে দেখাও হয়ে যাবে আর কথাও হয়ে যাবে। এরেন ইতস্তত করে বলল, কিন্তু তোমার সাথে আমাকে দেখে তোমার মামা যদি অসন্তুষ্ট হন? ইলোরা মুচকি হেসে গদগদ কণ্ঠে বলল, আমার মামা একদম অন্যরকম, আমাকে অনেক বেশি ভালোবাসে সে, আপনি গেলেই দেখতে পারবেন। এরেন কিছুটা চিন্তামুক্ত হয়ে ছোট একটা প্রশ্ন করল। আচ্ছা। ইলোরা আর কথা বাড়ালো না, পাশ ফিরে চুপচাপ গুটিসুটি মেরে চোখ বন্ধ করল। এত ক্লান্তির ফলে চোখ বন্ধ করার কয়েক মিনিটের মধ্যেই সে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গেল। এরেন রাজ্যের বিরক্তি নিয়ে কিছুক্ষণ বসে বসে ঝিমালো।
তারপর আর না পেরে সেও ইলারার মতো মাথার নিচে ব্যাগ রেখে গায়ে চাদর টেনে শুয়ে পড়ল। বরাবরই সে বেশি রাত জাগতে পারে না, তার উপর আবার বসে বসে ঘুমানো তো অসম্ভব। সে চোখ বন্ধ অবস্থায় আপন মনে বিড়বিড় করে বলল, এমন রাত যেন জীবনে আর কোনোদিনও না আসে আল্লাহ। দরজায় কড়াঘাতের শব্দে ঘুম ছুটে গেল এরেনের। সতর্ক হয়ে দ্রুত উঠে বসল সে। ভাবলো হয়তো গতরাতের ছেলেটা ডাকতে এসেছে, কিন্তু সে তো বলেছিল ডাকতে হবে না। তবু এলো। ব্যাগ থেকে ফোন বের করে দেখলো সকাল 6টা বাজে। এরেন পাটির ওপাশে তাকাতে দেখলো ইলোরা গুটিসুটি মেরে আরামে ঘুমিয়ে আছে। ওপাশ থেকে কেউ দরজায় কড়াঘাত করেই চলেছে। এরেন অবাক হওয়ার সাথে সাথে কিছুটা বিরক্ত হলো। তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে দরজার কাছে এগিয়ে এলো। দরজা খুলতে সে অবাক। দরজার সামনে কয়েকজন লোক দাঁড়িয়েছে। তাদের মধ্যে 4 জন বয়স্ক আর 3 জন মধ্যবয়স্ক। সবার পরনে পাজামা, পাঞ্জাবি আর মাথায় টুপি। লোকগুলোর মুখ দেখে মনে হচ্ছে তার সবাই বেশ রেগে আছেন। সবার মুখের ভাব শক্তপোক্ত। এরেন কিছুটা ঘাবড়ে গেলেও নিজেকে সামলে নিয়ে নরম কণ্ঠে প্রশ্ন করল, আপনারা কারা? এরেনের কথা শেষ হতেই একজন বয়স্ক লোক কড়া গলায় বলল, এই প্রশ্ন তো আমরা তোমাদের করতে এসেছি। আমরা এই এলাকারই মানুষ। তোমরা কারা? এরেন সোজাসুজি জবাব দিল, আমরা ঢাকার মানুষ। গতকাল রাতে কিশোরগঞ্জ যাওয়ার পথে আমাদের বাস নষ্ট হয়ে যায়। তারপর গাড়ি খুঁজতে খুঁজতে এই এলাকা পর্যন্ত চলে আসি। আপনাদের এলাকার কয়েকটা ছেলেই আমাদের বলে যে গাড়ি পাওয়ার আর সম্ভাবনা নেই। একটা ছেলে এই ঘরটায় আমাদের রাত পার করতে দিয়েছে। বাইরে খুব বেশি ঠান্ডা পড়ছিল, তাই আমরা একটু পরেই চলে যাব। মধ্যবয়স্ক লোকের মধ্যে একজন ঘরের ভেতরে তীক্ষ্ণ দৃষ্টি স্থির রেখে খুব ঠান্ডা গলায় বলল, সবই বুঝলাম, কিন্তু তোমার সাথে ওই মেয়েটা কে? লোকটার কথায় এরেন পিছনে ফিরে তাকিয়ে দেখল ইলোরা তার ঠিক পিছনে দাঁড়িয়েছে। সে অবাক চোখে লোকগুলোর দিকে তাকিয়েছে। এরেন বুঝতে পারল ইলোরা মাত্রই ঘুম থেকে উঠেছে। দরজার সামনে থেকে লোকটা আবার ঠান্ডা গলায় বলল, কি হলো বলো মেয়েটাকে? এরেন উত্তর দিল, ও আমার বন্ধুর বোন। আর একজন মধ্যবয়স্ক লোক বলল, বন্ধুর বোন তোমার সাথে কি করছে? আমরা এক বাসেই কিশোরগঞ্জ যাচ্ছিলাম। বাস নষ্ট হওয়ায় দুজনেই বিপদে পড়ে গেছি। এক পাশে কিশোরগঞ্জ যাচ্ছিল না কি একসাথে? না, বাসে হঠাৎ ওর সাথে দেখা হয়েছে আমার। ও একা কিশোরগঞ্জ যাচ্ছিল, তাই আমার বন্ধু আমাকে বলেছে ওর খেয়াল রাখতে। আর তুমি এমন খেয়ালে রাখছো যে এক ঘরে রাত কাটাতেও দ্বিধা বোধ করনি। সুযোগের সদ্ব্যবহার। বয়স্ক লোকটার মুখের এই বিশ্রীর কথাটা এরেনের কানে কাটার মতো বিঁধল। সে চোখ মুখ কুঁচকে বলল, হোয়াট? আর একজন মধ্যবয়স্ক লোক কটাক্ষ করে বলল, আজকালকার ছেলে মেয়েদের তো এমনই স্বভাব ভাই। এখন আর কারোর বিয়ের প্রয়োজন হয় না। তার উপর ওরা তো আবার শহরের বড়লোকের গোল্লায় যাওয়া ছেলে মেয়ে। মুহূর্তে এরেনের মুখে প্রচণ্ড রাগ এসে ভর করল। সে দাঁতে দাঁত চেপে বলল, ভাষা ঠিক করে কথা বলুন। বয়সে বড় বলে যা তা বলবেন আর আমি চুপচাপ শুনে যাব? অত বেশি ভদ্র না আমি। ঠান্ডা স্বভাবের লোকটা বলে উঠল, তুমি যে কোনো ভদ্র ছেলে নও সেটা আমরা তোমার কাজেই বুঝতে পেরেছি। নির্লজ্জের মতো কাজ করে তোমার মুখে এত বড় কথা শোভা পায় না। এরেন রাগী গলায় বলল, নির্লজ্জের মতো কোনো কাজ করেছি আমি? একটা মেয়েকে নিয়ে রাত কাটিয়েও এই সোজা কথাটা বুঝতে পারছো না বাপ? ও আমার বন্ধুর বোন, আর আমরা বিপদে পড়ে এখানে এসেছি। কতবার বলবো? ধরা পড়লে সবাই এক কথাই বলে। একজন বয়স্ক লোক তাচ্ছিল্যের হাসি এসে বলল। পরক্ষণে লোকটা গলা উঁচু করে জোরে ডেকে উঠলেন, কই গো মেয়ে, এদিকে আসো। ইলোরা কাঁপা কাঁপা শরীরে এক পা দুপা করে এগিয়ে এসে এরেনের পাশে দাঁড়ালো। তাকে দেখেই লোকটা আবার বলে উঠল, দেখে তো খুব ভদ্র মেয়ে বলে মনে হয়। এমন একটা কাজ করতে মগজে ঠেকলো না একবারও? ইলোরা তীব্র ঘৃণা নিয়ে লোকটার মুখের দিকে তাকালো, কিন্তু কোনো কথা বলতে পারল না। কেন জানি তার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। চোখের কোণে পানি এসে জমা হয়েছে। সে ছলছল চোখে এরেনের দিকে তাকালো। মেয়েটার চাহনি দেখে এরেনের খুব মায়া হলো। এবার তার মেজাজ তুঙ্গে উঠে গেল। সে কড়া গলায় বলল, দেখেন চাচা, দয়া করে আর কোনো বাজে কথা বলবেন না। শুনতে খারাপ লাগছে। আপনারা যেমন ভাবছেন আমরা মোটেও তেমন না। তাই আপনারা কেন এসেছেন সেটা স্পষ্ট করে বলুন।
ঠান্ডা স্বভাবের লোকটা বলল, শোনো বাবা, আমার এলাকায় আমি কোনোদিনও এসব অসভ্য কাজ সহ্য করি না। আর তোমরা তো ঢাকা থেকে আমাদের এলাকায় এসে পড়েছ শুধুমাত্র বন্ধুর বোন পরিচয়ে একটা অবিবাহিত মেয়েকে নিয়ে এ করে রাত কাটানো। শুধু আমরা কেন, কোনো মানুষই স্বাভাবিকভাবে নেবে না। তুমি যে সত্য কথা বলছো বা এই মেয়েটাকে নিয়ে তুমি পালাওনি, তারই বা কি নিশ্চয়তা আছে? ইলোরা হুট করে বলে উঠল। আপনারা চাইলে আমার ভাইয়ের সাথে কথা বলতে পারেন। একজন বয়স্ক লোক কড়া গলায় বলল, আমরা কারোর সাথে কথা বলতে চাই না, আর কিছু শুনতেও চাই না। আমরা আমাদের এলাকার এসব অসভ্যতা আমি সহ্য করব না। চেয়ারম্যান সাহেব আপনি বলেন, চেয়ারম্যান সাহেব আপনি বললে এখনই এদের বিয়ে দিয়ে দিই। এরেন আর ইলোরা একসাথে চমকে উঠল। এরেন চিৎকার করে বলে উঠল, এসব কি বলছেন আপনি? আপনারা আমাদের ভুল বুঝে এত বড় একটা কাজ করতে চাইছেন। ও আমার বন্ধুর বোন, আর তাছাড়া আমি ওকে ঠিকভাবে চিনিও না। বিশ্বাস করুন, আমরা সত্যি বিপদে পড়েছি। আমাদের কথা বিশ্বাস না হলে এই বাড়ির ছেলেটাকে ডেকে জিজ্ঞেস করুন, ও সব জানে। এরেনের কথা শেষ হতে একজন মধ্যবয়স্ক লোক উচ্চস্বরে ডেকে উঠলেন, এই রাশেদ, হামিদ, এদিকে আয় তোরা। লোকটা ডাক শুনে চারটা ছেলে এসে তার পাশে দাঁড়ালো। এরেন ভালোভাবে তাকাতেই দেখলো এরা গত রাতের সেই ছেলেগুলো। এরেন আর ইলোরা দুজনেই মনে মনে একটু স্বস্তি পেল। এবার এই ছেলেগুলোই সত্যি কথা বলতে পারবে। এরেন দ্রুত পায়ে ঘর থেকে বেরিয়ে ছেলেগুলোর সামনে দাঁড়িয়ে উত্তেজিত কণ্ঠে বলল, ভাই, তোমরাই তো গতকাল রাতে আমাদের হেল্প করেছিলে। তোমরা তো সব জানো যে আমরা কত বড় বিপদে পড়ে এখানে এসেছি। প্লিজ ওনাদের একটু বুঝিয়ে বলো তোমরা। এরেনের কথায় ছেলেগুলোর মুখে তাচ্ছিল্যের হাসি দেখা গেল। যে ছেলেটা গতরাতে তাদের কাচারি ঘরে থাকতে দিয়েছিল সেই ছেলেটা বলে উঠল, আমাদের এলাকায় এসে মেয়ে নিয়ে ফুর্তি করবে আর আমরা চুপচাপ দেখবো? যা ভেবেছো তাই। তোমার কুকর্ম হাতে নাতে ধরিয়ে দিলাম, এবার ঠেলা সামলাও। এরেন স্পষ্ট দৃষ্টিতে তাকাতেই দেখল ছেলেটার মুখে শয়তানি হাসি। এরেনের বুঝতে বাকি রইল না যে এরা ইচ্ছে করে তাদের ফাঁসিয়েছে। উপরে ভালো সেজে মনের মধ্যে এমন বদ মতলব রেখেই ওরা তাদের এই কাচারি ঘরে থাকতে দিয়েছে। আর সকাল হতেই এলাকার চেয়ারম্যান সহ অন্যান্য লোকজন ডেকে এনে ভুলভাল বুঝিয়েছে। রাগে ক্ষোভে এরেনের মুখ লাল হয়ে গেল। তেড়ে গিয়ে সে ওই ছেলেটার জ্যাকেটের কলার চেপে ধরল। রক্তচক্ষু নিয়ে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, তুই ইচ্ছে করে আমাদের ফাঁসিয়েছিস। উপরে ভালো সেজে মিষ্টি মিষ্টি কথা বলে এমন নোংরা চাল চেলেছিস। তোকে তো আমি। এরেন আরও জোরে ছেলেটার কলার চেপে ধরতে এই পাশ থেকে গতরাতের তিনজন ছেলে এসে এরেনকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। এরেন রাগে ফুঁসতে ফুঁসতে চেয়ারম্যানের দিকে তাকিয়ে বলল, এরা আমাদের ফাঁসিয়েছে, এখন কি আপনি সেটাই বিশ্বাস করবেন? চেয়ারম্যান ঠান্ডা গলায় জবাব দিল, আমি যা চোখে দেখেছি তাই বিশ্বাস করেছি। একটা অবিবাহিত মেয়েকে নিয়ে যেহেতু এক ঘরে রাত কাটিয়ে পেরেছো, সেহেতু তোমাদের দিকে আঙুল তোলাটা স্বাভাবিক। এখন তুমি যদি মেয়েটাকে বিয়ে করে নিজের স্ত্রীর পরিচয় দাও, তবেই তোমরা এখান থেকে ছাড় পাবে। নয়তো তোমাকে এলাকার ছেলে গণ্যপিন্টু দেবে, এমনকি এই মেয়েটার মুখও থাকবে না। এবার তোমরা ঠিক করো কি করবে। এরেন চিৎকার করে বলল, এসব কোন ধরনের নিয়ম? আপনি এলাকার চেয়ারম্যান হয়ে এমন অবিচার করছেন? আশ্চর্য! কিছু ভুল ধারণা থেকে দুটো জীবন নষ্ট করে দিবেন, এটা কোনো বিচার হলো? চেয়ারম্যান আবারও একই রকম ভঙ্গিতে বললেন, তুমি যে এই মেয়েটার জীবন নষ্ট করে দেবে তার কি কোনো গ্যারান্টি আছে নাকি? আমাদের মধ্যে তেমন কোনো সম্পর্ক নেই। তোমাদের মাত্র 10 মিনিট সময় দিলাম। মেয়েটার সাথে কথা বলে নিজেদের সিদ্ধান্ত জানাও। ভালোই ভালোই রাজি হয়ে গেলে সুস্থ শরীর নিয়ে ফিরে দিতে পারবে, আর তা না হলে নিজেদের মান সম্মান হারাবে। এসব ঘটনা ছড়াতে বেশি সময় লাগবে না। ইলোরা আতকে উঠল। এরেন হতভম্ব হয়ে পাথরের মতো দাঁড়িয়ে রইল। লোকগুলো নিজেদের মধ্যে কটূক্তি করতে করতে দরজার সামনে থেকে সরে কিছুদূর গিয়ে দাঁড়ালো। ইলোরার চোখ দিয়ে এতক্ষণ অনবরত পানি গড়িয়ে পড়ছিল। এবার সে কয়েক পা পিছিয়ে গিয়ে মাটির উপর বসে দুহাতে মুখ ঢেকে ফুপিয়ে উঠল। এরেন অসহায় দৃষ্টিতে ইলোরার দিকে তাকালো। ধীর পায়ে ঘরের মধ্যে ঢুকে ইলোরার কাছে এগিয়ে গেল। ইলোরার থেকে কিছুটা দূরত্ব রেখে মাটিতে বসে স্থির দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে রইল। হঠাৎ ইলোরা মুখ থেকে হাত সরিয়ে ভেজা কণ্ঠে বলল,
এসব নোংরা কথা কোনোভাবে আব্বুর কানে গেলে সে নিশ্চিত হার্ট অ্যাটাক করে বসবে। আমার জন্য কেউ মুখ দেখাতে পারবে না। ইলোরা আবার শব্দ করে কেঁদে উঠল। এরেনের বুকটা কেঁপে উঠল। শুধু কি ইলোরার পরিবার, তার নিজের পরিবারের সম্মানও তো ধুলোয় মিশে যাবে। তাকে নিয়ে তার বাবা মা কত গর্ব করে, সেই বাবা মায়ের সম্মানহানি কি করে মেনে নেবে সে? খুব বাজেভাবে ফেঁসে গেছে তারা। এর থেকে পরিত্রাণ পাওয়ার কোনো রাস্তাই খোলা নেই। এরেন কিছুক্ষণ চুপ থেকে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, সবই তো শুনলে, আমাদের ইচ্ছাকৃতভাবে ফাঁসানো হয়েছে। এখন তুমি কি চাও বলো? তুমি যা চাইবে তাই হবে। ইলোরা ক্রমাগত কেঁদেই চলেছে। কিছুক্ষণ পর বাইরে থেকে একটা লোক উচ্চস্বরে বলে উঠল, অনেকক্ষণ তো হলো, এবার বেরিয়ে আসো, তাড়াতাড়ি নিজেদের সিদ্ধান্ত জানাও। এরেন দাঁতে দাঁত চেপে হাতের মুঠি শক্ত করল। ইলোরা অসহায় দৃষ্টিতে তাকিয়ে নিচু স্বরে বলল, আমাদের হাতে আর কিছু করার নেই। এখন আমাদের সম্মান বাঁচাতে হলে এরা যা করতে চায় তাই করতে হবে, আর কোনো উপায় নেই। এরেনও অসহায় চোখে ইলোরার দিকে তাকালো। ইলোরা ঠোঁটে ঠোঁট চেপে কান্না আটকানোর চেষ্টা করলো। এরেন কিছুটা সময় সেভাবেই চুপচাপ বসে থেকে হঠাৎ উঠে দাঁড়ালো। চোখ বন্ধ করে নিজেকে দমিয়ে নিয়ে বাইরে চলে গেল। তাকে দেখে একজন বয়স্ক লোক প্রশ্ন করলেন, কি ঠিক করলে, রাজি আছো? এরেন একটা শুকনো ঢোক গিলে মৃদু কণ্ঠে বলল, আপনারা বিয়ের ব্যবস্থা করুন। উপস্থিত সবার মুখে হাসি ফুটে উঠল। চেয়ারম্যান সাহেব একজন বয়স্ক লোককে উদ্দেশ্য করে বললেন, কাজী সাহেব চলুন বিয়ের কাজটা সেরে ফেলি। এরেন বুঝতে পারল এরা আটঘাট বেঁধেই নেমেছে। আগে থেকেই কাজীকে সঙ্গে করে নিয়ে এসেছে। এরেন সহ সবাই কাচারি ঘরটায় ঢুকলো। ছেলেগুলো কাজী সাহেবের খাতাপত্র নিয়েই অপেক্ষা করছিল। সেগুলো হাসি মুখে এগিয়ে দিল। মাত্র কয়েক মিনিটের মধ্যেই বিয়ে পড়ানো সম্পন্ন হয়ে গেল। বিয়ে পড়ানো শেষ হলে চেয়ারম্যান সাহেব এরেনকে বললেন, মেয়েটার স্ত্রীর সম্মান দিও। আল্লাহ এই বিয়েটা তোমাদের কপালে লিখে রেখেছিলেন। আর ইশারা ছাড়া একটা গাছের পাতাও নড়ে না। কোন ঘটনা থেকে তোমাদের বিয়েটা হয়েছে সেসব কথা এলাকার বাইরে যাবে না। তাই নিশ্চিন্তে ফিরে যাও, সুখী হও। উপস্থিত লোকগুলো সবাই একে একে টুকটাক কথা বলে তারপর সবাই যেমনই এসেছিল তেমনই চলে গেল। ছেলেগুলো তাদের সাথে চলে গেল। সকালের সোনালি সূর্য ইতিমধ্যেই আলো ছড়িয়ে দিয়েছে। টিনের বেড়ার ফাঁক দিয়ে তীব্র আলোক ছটা এসে পুরো ঘর আলোকিত করে উঠেছে। পাশের রাস্তা থেকে যানবাহনের হর্নের শব্দও শোনা যাচ্ছে। চারদিকে কোলাহল বেড়ে চলেছে। আর এত কোলাহলের মধ্যেও দুটো মানুষ স্তব্ধ হয়ে বসে আছে। কারোর মুখে কোনো কথা নেই। নীরবতা ভেঙে হঠাৎ এরেন বলে উঠল, কিছুক্ষণ আগে যা হয়েছে পুরোটাই একটা অ্যাক্সিডেন্ট। ওসব ভুলে যাও, ভেবে নাও কিছুই হয়নি। যা হয়েছে তাতে তোমার বা আমার কারোরই হাত নেই। এটা আমাদের দুর্ভাগ্য। পরিবারের অনুপস্থিতিতে বা কারো মনের অনিচ্ছায় বিয়ে হলে আমার মনে হয় সেই বিয়ের কোনো মূল্য নেই। তাই মন থেকে সবটা মুছে ফেলো। আশা করি তুমি বুঝতে পারছো আমি কি বলছি। এরেন প্রশ্নভরা দৃষ্টিতে ইলোরার দিকে তাকালো। ইলোরা ছোট একটা দীর্ঘশ্বাস ছেড়ে মাথা নাড়ল। এরেন নিজের ব্যাগ নিয়ে উঠে দাঁড়িয়ে বলল, এখানে আর দেরি করা ঠিক হবে না, চলো তোমাকে গাড়িতে উঠিয়ে দেই। ইলোরা ভেজা চোখ দুটো সরু করে প্রশ্ন করলো, আপনি যাবেন না? এরেন শান্ত স্বরে বলল, যা ঘটে গেল তাতে আমি তোমার সামনে থাকলে তোমার অস্বস্তি বাড়বে। তার থেকে ভালো দুজন দুজনের গন্তব্যে চলে যাই। ইলোরা বলল, আমি নিজেকে সামলাতে পারি, অস্বস্তি কাটিয়ে উঠতে পারবো আমি। বরং আপনি যদি আমার সাথে না যেতে চান তাতে এটা প্রমাণ হবে যে তাহলে আপনি নিজেই অস্বস্তিতে ভুগছেন। আমি যখন বলেছি আপনাকে যে আমি হেল্প করব, তখন আমি সেটা করবই। তাছাড়া আপনি নিজেই তো এইমাত্র বললেন যে যা হয়েছে তা নিতান্ত একটা অ্যাক্সিডেন্ট। তাহলে তো এসব অ্যাক্সিডেন্ট ভুলে গিয়ে আমরা যেভাবে চলছিলাম সেভাবেই চলতে পারি, তাই না? এরেন কিছুক্ষণ আপন মনে ভেবে তারপর মাথা নেড়ে বলল, ঠিক আছে, আমি তোমার সাথে তোমার মামার বাড়ি যাচ্ছি, চলো। ইলোরা অম্লান হাসল। এরকম একটা পরিস্থিতিতে যে কোনো মেয়েরই খুব অস্বস্তিতে পড়ার কথা। তার যথেষ্ট অস্বস্তি লাগছে, কিন্তু এরেনের কথায় সে অস্বস্তিটা অনেকটা কেটে গেছে। দীর্ঘশ্বাস ছেড়ে সে নিজের ব্যাগ নিয়ে উঠে দাঁড়ালো। দুজনই নিজেদের সব অস্বস্তি মনের মধ্যে চেপে রেখে আবার চলল গন্তব্যের উদ্দেশ্যে। ইলোরাকে দেখেই তার মামাতো বোন অনন্যা খুশিতে সারা বাড়ি মাথায় তুলেছে।
তখন থেকে সে চেঁচিয়ে মা বাবাকে ডেকে চলেছে। ওর চেঁচামেচি শুনে আলিয়া বেগম রান্নাঘর থেকে বেরিয়ে এলেন। বেরোতে বেরোতে বিরক্ত মুখে বললেন, কাজের সময় বিরক্ত করছিস কেন? সারাদিন তো ফোন নিয়ে ঘরের মধ্যে বসে থাকিস, কাজ করার তো নামই নেই, তারপর আবার আমার কাজের সময় বিরক্ত করছিস। অনন্যা দাঁত কেলিয়ে হেসে বলল, আরে আমি কি সাদে চেঁচিয়ে রেখেছি নাকি? দেখো কে এসেছে। অনন্যা সোফার দিকে ইশারা করলো। আলিয়া বেগম সোফার দিকে তাকিয়ে খুশি হওয়ার বদলে ভুরু কুঁচকালেন। ইলোরা হাসি মুখে এগিয়ে গিয়ে বলল, আসসালামু আলাইকুম মামি, কেমন আছো? আলিয়া বেগম মৃদু কণ্ঠে উত্তর দিলেন। ওয়া আলাইকুম আসসালাম, আমি ভালো আছি। পরক্ষণেই তিনি সোফায় দৃষ্টি ফিরিয়ে অবাক কণ্ঠে প্রশ্ন করলেন, ছেলেটা কে? তার কথা শুনে এরেন হাতের ফোনটা দ্রুত পকেটে ঢুকিয়ে উঠে দাঁড়ালো। দুপা এগিয়ে এসে হাসি মুখে আলিয়া বেগমকে উদ্দেশ্য করে বলল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, তোমাকে তো চিনলাম না, কে বাবা তুমি? আমি এরেন জামান, সাকিবের খুব কাছের বন্ধু। তুমি ইলোর সাথে আমাদের বাড়িতে, ব্যাপারটা ঠিক বুঝতে পারলাম না। এই ইলো, কি ব্যাপার বলতো? ইলোরা মুস্কি হেসে বলল, আসলে আমি ঢাকা থেকে গতকাল রাতে রওনা দিয়েছিলাম, তখন বাসে ওনার সাথে দেখা হয়। পথে আমাদের বাস নষ্ট হয়ে যায়, আর যেখানে বাস নষ্ট হয়েছে সেখানে কোনো গ্যারেজ নেই। শীতের রাত তো, তাই গ্যারেজের লোক খুঁজে পেতে অনেক সময় লেগে গেছে। আর তারপর বাস ঠিক করে পৌঁছতে পৌঁছতে এত বেলা হয়ে গেছে। কথাগুলো বলে ইলোরা ভয়ে ভয়ে মামির দিকে তাকালো। মামি তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়েছেন। তার চাহনিতে ইলোরার প্রতি অবিশ্বাস স্পষ্ট। ইলোরার গলা শুকিয়ে গেল। মামি যে এত সহজে এসব কথা বিশ্বাস করার মানুষ না, তা সে ভালোভাবেই জানে। আলিয়া বেগম ভ্রুকুটি করে বললেন, বাস ঠিক করে কিশোরগঞ্জে পৌঁছাতে সকাল হয়ে গেছে, তাও আবার এত বেলা, এত সময় লেগেছে? ইলোরাকে আমতা আমতা করতে দেখে এরেন আগ বাড়িয়ে উত্তর দিল, হ্যাঁ, আসলে শীতের রাত তো, আর ও সঠিকভাবে বলতে পারিনি। গ্যারেজের লোক পাওয়া গেছে ফজরের সময়, সেই জন্যই এত দেরি হয়েছে। অনন্যা প্রশ্ন করল, সারা রাত বাসে কাটিয়েছিস তোরা? ইলোরা মাথা নেড়ে বলল, হ্যাঁ। আলিয়া বেগম সন্দিহান কণ্ঠে বললেন, সবই বুঝলাম, কিন্তু তোমার হঠাৎ আমাদের বাড়িতে আসার কারণটা বুঝলাম না বাবা। এরেন মুস্কি হাসল। সে স্বাভাবিকভাবে উত্তর দিল, আমি এসেছি সাকিবের মামার কাছে, একটা জমির ব্যাপারে ওনার সাহায্য দরকার, ওনার সাথে কথা বলে আমি চলে যাব। আলিয়া বেগম আরও কিছু বলতে চাইছিলেন, কিন্তু তার আগেই অনন্যা বিরক্ত হয়ে বলল, উফ মা, এত প্রশ্ন করার কি আছে? করার হলে পরে করো। শুনলে তোরা সারা রাত বাসে বসেছিল, ওদের এখন রেস্ট দরকার, তুমি নিজের কাছে যাও তো। আলিয়া বেগম কড়া চোখে একবার মেয়ের দিকে তাকিয়ে হন হন করে রান্নাঘরের দিকে চলে গেলেন। অনন্যা হাসি মুখে বলল, এলো তুই ঘরে যা, ডালিয়া ঘরে আছে, গিয়ে ফ্রেশ হয়ে রেস্ট নে, আমি খাবার নিয়ে আসছি। ইলোরা মাথা নেড়ে ব্যাগ নিয়ে চলে গেল ভেতরে। অনন্যা এরেনকে উদ্দেশ্য করে বলল, ভাইয়া আপনি আমার সাথে আসুন। অনন্যা এরেনকে একটা ঘর দেখিয়ে দিল। এরেনকে ফ্রেশ হতে বলে সে ছুটল খাবার আনতে। মেয়েটার আচরণ এরেনের খুব ভালো লাগলো। তখন থেকে শুধু হেসেই চলেছে। মেয়েটা বোধহয় সবসময় এমন হাসি খুশি থাকতে পছন্দ করে। মেয়েটার সাথে তার ছোট বোন জারিনের অনেক মিল। দুজনেই খুব হাসি খুশি আর প্রাণবন্ত। বোনের সাথে মিল আছে বলেই হয়তো মেয়েটাকে তার ভালো লেগেছে। ঘরে ঢুকে ইলোরা দেখলো ডালিয়া খুব মনোযোগ দিয়ে বেলি ফুলের মালা গাচ্ছে। তার এই বোনটা একটু আলাদা। অনন্যা আর ডালিয়া দু বোন হলেও ডালিয়া অনন্যার থেকে একদম অন্যরকম। অনন্যা হচ্ছে মিশুক প্রকৃতির মেয়ে। সবার সাথে সবসময় হাসি ঠাট্টা গল্প করতে ভালোবাসে, তাও আবার আস্তে ধীরে না, বাড়ি কাঁপিয়ে। একটু খুশি হলেই সারা বাড়ি কাঁপিয়ে হাসতে থাকে। ওর জন্য বাড়িতে সবসময় হই হুল্লোড় লেগেই থাকে। আর অসম্ভব সুন্দরীও সে। অনন্যা সাকিবের 1 বছরের ছোট। সাধারণত সবাই বলে বড় মেয়েরা একটু চুপচাপ স্বভাবের হয়, অথচ অনন্যার ক্ষেত্রে এ কথা সম্পূর্ণ ভুল। এত বেশি চঞ্চল মেয়েটা। আর ডালিয়া অনন্যার সম্পূর্ণ বিপরীত। কার সাথে খুব বেশি কথা বলে না, মজা করে না, সব সময় নিজের মতো থাকতে পছন্দ করে। এক কথায় ওর মাঝে কোনো চঞ্চলতা নেই। কিছুটা গম্ভীর স্বভাবের মেয়ে। ওর গায়ের রং অনন্যার থেকে কিছুটা ফ্যাকাশে, তবে ওর ঠোঁটের কোণে সবসময় মুচকি হাসি লেগেই থাকে, যা ওর সৌন্দর্যকে বাড়িয়ে দেয়। এই দিক থেকে অনন্যার সাথে ওর একটা মিল আছে। তবে ইলোরাকে পেলে ও অনেকটা পাল্টে যায়। কেন জানি ও অন্য সবার থেকে ইলোরার সাথে সময় কাটাতে বেশি পছন্দ করে।
এমনকি ও যে কথা কারোর সাথে শেয়ার করে না সেই কথাও ইলোরার সাথে শেয়ার করে। ইলোরা আর ডালিয়ার বয়সের মাঝে মাত্র 1 মাসের তফাৎ। ইলোরা ডালিয়ার থেকে 1 মাসের বড়। ইলোরাকে পেলেই মনের সব কথা উজাড় করে দেয় ডালিয়া। ওর এই ব্যাপারটা সবাই জানে, তাই ইলোরা আরও একসাথে হলে কেউ ওদেরকে বিরক্ত করে না। ইলোরা মৃদু হেসে এগিয়ে গিয়ে কাঁধে হাত রেখে ডাকলো, ডালিয়া। ডালিয়া ঘাড় ঘুরিয়ে ইলোরাকে দেখে মিষ্টি হেসে জিজ্ঞেস করলো, ইলো, তুই কখন এলি? ইলোরা মুখ বাঁকিয়ে বলল, তা দেখার সময় আছে নাকি তোর? অনু আপনি চেঁচিয়ে ডাকলো সবাইকে, তখন তো গেলি না। এমনিতেই যাইনি, ভেবেছি যেই আসুক পরে তো দেখতেই পাবো। যদি আগে থেকে জানতাম তুই আসবি তাহলে ড্রয়িং রুমে বসে থেকে অপেক্ষা করতাম। ইলোরা অভিমানী সুরে বলল, ও সব জানা আছে আমার। এই মালা গাঁথার অভ্যাসটা আর গেল না তোর। ডালিয়া পুনরায় মালা গাঁথায় মনোযোগ দিয়ে হেসে বলল, আমি নিজে থেকে না চাইলে যাবে কি করে? মালা গাঁথতে খুব ভালো লাগে আমার। তাছাড়া এটা তো একটা ভালো কাজ, অবসর সময় কাটানো যায়। ফুলগুলো ঝরে পড়ে যাওয়ার পর এমনিতেই তো সেগুলো পা দিয়ে মারিয়ে নষ্ট করে দেয় সবাই। তার থেকে ভালো কুড়িয়ে এনে মালা গেঁথে তাকে একটা কাজে লাগানো। তুই নিজেও তো এই মালা পছন্দ করিস। করি, কিন্তু গাঁথতে ইচ্ছা করে না। কারণ তুই অলস, আমরা সবাই জানি। বলে ডালিয়া শব্দ করে হেসে ফেলল। ইলোরা মুখটাকে বাংলার পাস করে বলল, আমি মোটেও এখন আর এমন না। আগে ছিলাম, কিন্তু এখন অনেকটা পরিবর্তন হয়েছে। ওসব জানা আছে, এখন বল, হুট করে কিছু না জানিয়ে এলি যে? ইলোরা ব্যাগ থেকে একটা 3 পিস বের করে ওয়াশরুমের দিকে পা বাড়িয়ে বলল, বাড়ি থেকে রাগ করে চলে এসেছি, তবে যাওয়ার সময় তোকে সাথে নিয়ে ফিরবো। ডালিয়া অবাক চোখে তাকালো, কিন্তু কিছু বলার আর সুযোগ পেল না। তার আগেই ইলোরা ওয়াশরুমে ঢুকে দরজা বন্ধ করে দিল। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে ইলোরার হঠাৎ মনে পড়ল গতকাল রাতে সে ভাইয়ের সাথে কথা বলে ফোন সুইচ অফ করে রেখেছিল। এখনও সেই অবস্থাতেই আছে। বাড়ি থেকে তার মা অনন্যার ফোনে কল করেছিল, তখন কথা বলে আর নিজের কথা মনেই ছিল না। ভাই নিশ্চয়ই তার সাথে কথা বলার জন্য অপেক্ষা করছে। ইলোরা তাড়াতাড়ি রুমে গিয়ে ফোন অন করে সাকিবের নাম্বারে ডায়াল করল। মিজানুর রহমান এরেনকে নিয়ে ড্রয়িং রুমে বসেছেন। এরেন ইতিমধ্যে তার খালার জমির ব্যাপারে সব কথা খুলে বলেছে তাকে। সব শুনে মিজানুর রহমান এরেনকে আশ্বস্ত করে বললেন, এইসব ঘটনা সচরাচর ঘটে, তুমি ভেবো না বাবা। এইসব সমস্যা মাটি দেওয়ার অভ্যাস আছে আমার। জমির সব কাগজপত্রগুলো দেখা প্রয়োজন একবার। এরেন বিরস মুখে বলল, ওসব তো আমার খালার কাছে। ঠিক আছে, আমি তো একটু পর চলেই যাব খালার বাড়ি। আগামীকাল না হয় সব কাগজপত্র নিয়ে আসবো আপনাকে দেখাতে। মিজানুর রহমান মাথা নেড়ে বললেন, তার কোনো দরকার নেই, তুমি আমার বাড়িতে অতিথি হয়ে এসেছো, তাই এত তাড়াতাড়ি ছাড়ছি না তোমাকে। আজ আমার বাড়িতেই থাকবে। আগামীকাল আমি নিজে তোমার সাথে গিয়ে সব কাগজপত্র দেখে ওই লোকের সাথে কথা বলবো। এরেন অবাক হয়ে তাকিয়ে রইল। একটা মানুষের মন এত ভালো হয়? অপরিচিত একটা ছেলেকে সাহায্য করবে বলে নিজে যাবে সমস্যার সমাধানের জন্য। অন্য মানুষ হলে রাজি হতেই তো কত সময় নিত। এমন একটা ভালো মনের মানুষের কথার উপরে আর কোনো কথা বলার সাহস পেল না এরেন। অগত্যা রাজি হয়ে গেল সে। মিজানুর রহমান অনেক সময় নিয়ে গল্প করলেন এরেনের সাথে। এরেনের পরিবার, লেখাপড়ার বিষয়ে জিজ্ঞেস করলেন। এক পর্যায়ে ছেলেটাকে তার খুব ভালো লেগে গেল। বয়স্ক লোকরা বেশিরভাগ এমনই হয়, যাদের সাথে কথা বলতে বলতে গল্পের আসর জমে যায় তাদেরকে হঠাৎ করেই ভালো লেগে যায় তাদের কাছে। মিজানুর রহমান আর এরেনের ক্ষেত্রেও এরকমটাই হয়েছে। এরেনও খুব আগ্রহ নিয়ে মিজানুর রহমানের সাথে গল্প করছে। হাসি খুশি এই মজার লোকটার সাথে গল্প করে তার বেশ আনন্দ লাগছে। রাত প্রায় 8:30। এরেনকে যে ঘরে থাকতে দেওয়া হয়েছে সেই ঘরের বিছানায় আধশোয়া হয়ে সে ফেসবুক স্ক্রলিং করছে। হঠাৎই তার মনে হলো এই অসময়ে ঘরে বসে থাকতে মোটেও ভালো লাগছে না। এই অসময়ে সে বাইরে বন্ধুদের সাথে আড্ডায় মশগুল থাকে। কিছুটাই বিরক্তি নিয়ে সে ফোন রেখে দিয়ে ভাবতে লাগলো কি করা যায়। মিজানুর রহমান বাড়িতে নেই। উনি থাকলে গল্প করে অনেকটা সময় কাটানো যেত। বাড়িতে আছে শুধু তার মেয়েরা আর ইলোরা। মেয়েদের সাথে বেশি কথা বলতে তার ভালো লাগে না। তাছাড়া এ বাড়িতে আসার পর খাবার টেবিলে একবার মেয়েদের সাথে দেখা হয়েছিল, তারপর আর কারোর একটু কথার শব্দও শোনা যায়নি। এরেনের হঠাৎ মনে হলো বাইরে গিয়ে হাঁটাহাঁটি করে আসা যায়। যদিও অনেক শীত পড়েছে, কিন্তু চাদর গায়ে জড়িয়ে গেলে সমস্যা হবে না।
এরেন দ্রুত উঠে গায়ের জ্যাকেটের উপর ভালোভাবে চাদর জড়িয়ে নিল। তারপর ফোনটা হাতে নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। বসার ঘরে আলিয়া বেগম সামনে পড়ল। এরেনকে দেখে তিনি ভুরুকুসকে প্রশ্ন করলেন, কোথায় যাচ্ছ? আসার পর থেকে এই মহিলার কথা বলার ভাবভঙ্গি ভালো লাগছে না এরেনের। এই মহিলা যে হঠাৎ আসা মেহমানের উপর বিরক্ত তা বুঝতে তার অসুবিধা হয়নি। সবচেয়ে বড় কথা, ইলোরার হঠাৎ আগমনকেও এই মহিলা সহজভাবে নিতে পারেননি। কেমন যেন সবসময় খোঁচা মেরে কথা বলার চেষ্টা করেন, অথচ তার স্বামী কত ভালো একজন মানুষ। এরেন এই মহিলার সামনে থেকে তাড়াতাড়ি কেটে পড়ার জন্য মুচকি হেসে বলল, বাইরে থেকে একটু ঘুরে আসি, ঘরে ভালো লাগছে না। আলিয়া বেগমকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়েই এরেন তাকে পাশ কাটিয়ে দ্রুত বাড়ির বাইরে পা রাখল। বাইরে বেরোতেই ঠান্ডা বাতাসে গায়ে হিম ধরে গেল। হাত দুটো চাদরের মধ্যে গুটিয়ে নিল সে। আকাশে মস্ত বড় চাঁদ উঠেছে। চাঁদের আলোয় বাইরের দৃশ্য স্পষ্ট। এরেন ধীর পায়ে হেঁটে চারপাশের প্রকৃতি দেখতে দেখতে বাড়ির পাশের বাগানে চলে গেল। এদের বাগানটা বেশ বড় মনে হচ্ছে। বাগানের চারপাশে অসংখ্য ফুল গাছ, বেশিরভাগ গাছেই ফুল ফুটে আছে। ফুলের গন্ধে মৌ মৌ করছে চারপাশটা। এরেন মুগ্ধ হয়ে সামনে এগিয়ে যাচ্ছে। হঠাৎ কারো হাসির শব্দ কানে আসতেই সে দাঁড়িয়ে পড়ল। এমন নিরিবিলি বাগানে মেয়েদের হাসির শব্দ আসছে কোত্থেকে? ভাবতে ভাবতে আরও কয়েক পা এগিয়ে যেতেই হঠাৎ একটা দৃশ্য দেখে সে থমকে দাঁড়িয়ে পড়ল। তার কয়েক হাত দূরেই দুজন শাড়ি পরিহিতা নারী একটা মস্ত বড় গাছের নিচে বেঞ্চে পা ঝুলিয়ে বসে আছে। দুজন নিজেদের মধ্যে কথা বলছে আর খিলখিল করে হেসে উঠছে। একজন মনে হচ্ছে মুচকে হাসছে, আরেকজন বাগান কাঁপিয়ে হেসে চলেছে। তার হাসির শব্দই কান এসেছে এরেনের। এরেন একটা বড় গাছের আড়ালে দাঁড়িয়ে স্পষ্ট দৃষ্টিতে তাকালো। একটা মেয়ের খুব ভালোভাবে দৃশ্যমান হতেই সে কয়েক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। খোপায় বেলি ফুলের মালা পেঁচানো, মুখে কোনো সাজগোজ ছাড়া লাল শাড়ি পরিহিতা হাস্যোজ্জ্বল মেয়েটা ইলোরা। চাঁদের আলো চোখে মুখে পড়ায় তাকে খুব স্নিগ্ধ লাগছে। মনে হচ্ছে গতকাল রাতের সেই ভীতু চেহারার ইলোরা আর এখনকার হাস্যোজ্জ্বল ইলোরার মধ্যে আকাশ পাতাল তফাৎ। মেয়েটা তো ভূতে ভয় পায়। গতকাল কেমন লাফিয়ে উঠেছিল ভূতের ভয়ে। আজকে যেমন একটা বাগানের মধ্যে শুধু চাঁদের আলোয় বসে আছে, ভয় করছে না, নাকি অতি আনন্দে ভূতের ভয় ভুলে বসে আছে? গতকাল রাতে ইলোরার বলা বোকা বোকা কথা মনে পড়তেই এরেন মুচকি হাসল। শাড়িতে মেয়েটার সৌন্দর্য দেখে কেন জানি চোখ ফিরিয়ে নিতে পারল না এরেন। মুগ্ধ চোখে সে তাকিয়ে রইল। কিছুক্ষণ একদৃষ্টিতে তাকিয়ে থেকে ঘরের মধ্যে নিজের অজান্তেই একটা কাজও সে করে বসল। হুট করে হাতের ফোনটা উঠিয়ে কয়েকটা ক্লিক করে বসল। কাজটা করে সে নিজে হতবাক হয়ে গেল। এসব কি করছে সে? সে তো মেয়েদের সৌন্দর্যে আকৃষ্ট হয় না কখনো। তাহলে আজ হঠাৎ এমনটা কেন হলো? এই মেয়েটাকে দেখে সে মুগ্ধ হলো কেন? কেনই বা মেয়েটার থেকে দৃষ্টি ফেরাতে ইচ্ছে করছে না? আর কেনই সে এভাবে লুকিয়ে লুকিয়ে মেয়েটার ছবি তুলল? তার তো এই কাজের জন্য অনুশোচনা হওয়ার কথা, কই তাও তো হচ্ছে না। আচ্ছা, সে কি সত্যি সত্যি এই মেয়েটার সৌন্দর্যে আকৃষ্ট হয়ে গেছে? তার কারণ কি? মেয়েটা তার স্ত্রী বলে? স্ত্রী? সত্যি তো, এই মেয়েটা তার স্ত্রী। কথাটা মনে হতে এরেন চমকে উঠল। হঠাৎই তার মনে হলো চোখের সামনে শাড়ি পরিহিতা এই অসম্ভব সুন্দর মেয়েটা তার সদ্য বিয়ে করা বউ। তারা মানুক আর না মানুক, আজ ভোরবেলা তো সত্যি সত্যি তাদের বিয়ে হয়েছে। কেউ না মানলেও বিয়েটা তো মিথ্যে হয়ে যাবে না। কিন্তু সে নিজেই তো ইলেরাকে বলেছে যে এই বিয়েটা সে মানে না। তাহলে এখন এসব ভাবার মানে কি? সে কেন এসব কথা ভাবছে? এই মেয়েটার সৌন্দর্যে মুগ্ধ হওয়ার মতো অধিকার তার আছে, কিন্তু সে তা চায় না। মেয়েটা গতকালও তার অপরিচিত ছিল, আর আগামীকাল এই বাড়ি ছেড়ে চলে যাওয়ার পর আবার সে অপরিচিতই হয়ে যাবে। তাই এই ক্ষণিকের ভালো লাগার কোনো মানেই হয় না। না তার জীবনে বিয়ে নামক কোনো অ্যাক্সিডেন্ট ঘটেছে, না তার বউ নামক কেউ আছে, আর না সে এক মুহূর্তের জন্য কার সৌন্দর্যে মুগ্ধ হয়েছে। সব কিছু ভুল, মিথ্যা, দুঃস্বপ্ন। এসব ভাবনা জোর করে নিজের মস্তিষ্কে ঢুকিয়ে এরেন দ্রুত পায়ে সেখান থেকে সরে গেল। আর এক মুহূর্তে এখানে দাঁড়ানো ঠিক হবে না। মাত্র কয়েক মুহূর্তেই সে যা করে বসলো তাতে আরও কিছুক্ষণ পর সে নির্ঘাত মেয়েটার প্রেমে পড়ে যেত। কিন্তু সে চায় না এই মেয়েটার সৌন্দর্যে আকৃষ্ট হতে বা তার প্রেমে পড়তে। এরেন প্রস্থান করতে ডালিয়া হঠাৎ ইলোরাকে উদ্দেশ্য করে বলল, মনে হচ্ছে এখানে কেউ এসেছিল। ইলোরা নিজের হাসি থামিয়ে এদিক ওদিক তাকিয়ে ভুরুকুসকে বলল, হ্যাঁ।
হঠাৎ মনে হলো আশেপাশে কেউ ছিল। ইলোরা পাত্তা না দিয়ে বলল, ধুর, ওসব তোর মনের ভুল। আচ্ছা শোন, এত কথার মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটাই বলা হয়নি। ডালিয়া প্রশ্ন ভরা দৃষ্টিতে তাকিয়ে বলল। কি? ইলোরা মিষ্টি হেসে বলল, তোকে আজ খুব বেশি সুন্দর লাগছে। সহজে তো শাড়ি পরিস না, আমি এলেই আমার সাথে দু একবার পরিস। শাড়িতে তোকে খুব মানায় জানিস। ডালিয়া ঠোঁট উল্টে বলল, আমার শাড়ি পরতে ভালো লাগে না, তুই এলে তো বাধ্য করিস, সেজন্যই পরি। ইলোরা দাঁত কেলিয়ে হাসল। ডালিয়া সত্যি শাড়ি পরতে পছন্দ করে না, সাজগোজও করে না কখনো। ইলোরার সাথে একত্রিত হলেই ইলোরা ধরে বেঁধে শাড়ি পরায় ওকে। ডালিয়াও ইলোরার কাছে হার মেনে বাধ্য হয়ে শাড়ি পরে হালকা সাজগোজ করে। রাতে দুজন মিলে এরকম শাড়ি পরে বাইরে বসে আড্ডা দেয়। এটা তাদের অভ্যাস বলা চলে।